করোনা মহামারীতে দেশে অক্সিজেনের চাহিদা বেড়েছে 10 গুণ, ঘাটতি 40 টন। হাই ফ্লো অক্সিজেন সংকটে বাড়ছে মৃত্যু। ভারতে একদিনে করোনায় প্রাণ গেছে 2020 জনের, 2,94,000 নতুন রোগী শনাক্তের রেকর্ড। বাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সংঘাতে প্রাণ গেছে 12 জনের, কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে শ্বাসরোধে ফ্লয়েড হত্যায় পুলিশ কর্মকর্তা চাউভিন দোষী সাব্যস্ত। এই প্রথম কোন শ্বেতাঙ্গ পুলিশের সাজা হচ্ছে। ক্যান্ডিতে শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম টেস্ট সকাল 10:30টায়। পেস সহায়ক পিচ বিবেচনায় হবে টাইগার একাদশ। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরোধী ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছে মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। করোনা মহামারীতে দেশে অক্সিজেনের চাহিদা বেড়েছে 10 গুণ, এতে দিনে ঘাটতি দাঁড়িয়েছে 40 টন। ফলে হাই ফ্লো অক্সিজেন সংকটে কোভিড রোগীর মৃত্যু বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, পরিস্থিতি সামলাতে এবছরই সব বিভাগীয় শহরে শুরু হবে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। নন কোভিড ও কোভিড রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোতে দৈনিক অক্সিজেনের চাহিদা দাঁড়িয়েছে 180 টন। ঘাটতি 40 টন পূরণ করতে হচ্ছে আমদানির মাধ্যমে, যার ভয়ানক প্রভাব পড়েছে করোনা চিকিৎসায়। কারণ আশঙ্কাজনক রোগীর বেশিরভাগেরই প্রয়োজন হচ্ছে হাই ফ্লো অক্সিজেন। সেটা দেওয়া সম্ভব না হলেই ঘটছে মৃত্যু। প্রায় 3.5 ঘন্টা আমি ওনাকে নিয়ে বিভিন্ন হাসপাতাল টু হাসপাতাল আমি ঘুরেছি, এবং আমি কিন্তু পর্যাপ্ত কোনো জায়গায় কিন্তু তার জন্য আমি কোনো সিটের ব্যবস্থা করতে পারিনি। হাসপাতালের জন্য সাফিসিয়েন্ট এটা বলা যাবে না, কারণ পেশেন্ট কত বেশি হবে তার উপর এটা ডিপেন্ড করবে, যে আসলে পেশেন্টের ডিমান্ড অনেক বেশি। বিশেষজ্ঞরা জানান, এখনও সব সরকারি হাসপাতালেই হাই ফ্লো অক্সিজেন নিশ্চিত করা যায়নি। তাদের মতে জেলা উপজেলা পর্যায়ে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ করা গেলে বাঁচানো যেত অনেককে। যে পরিমাণ প্রয়োজন অক্সিজেন সেটি যখন আমার এখান থেকে করতে পারছে না স্বাভাবিকভাবে আমি নিয়ে, তখন আমার অক্সিজেন অতিরিক্ত প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আমরা যেটা এখন পর্যন্ত ট্রিটমেন্টে যে মডালিটিতে দেখছি, সেখানে অক্সিজেনের কোনো বিকল্প নাই, এবং এই অক্সিজেন যাতে হাই ফ্লোতে দেওয়া যায় সেরকম সিস্টেমটা রাখাটা জরুরি। স্বাস্থ্যমন্ত্রী জানান, অক্সিজেনের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় এটা সামাল দেওয়া কঠিন হচ্ছে। এ সংকট কাটাতে প্রতি বিভাগে নিজস্ব অক্সিজেন প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু কোভিড রোগী অনেক বেড়ে গেছে, 10 গুণ বেড়ে গেছে, স্বাভাবিকভাবে অক্সিজেনের রিকোয়ারমেন্টও 10 গুণ হয়ে গেছে। আর আমারও একটা পরিকল্পনা আমি নিজে হাতে নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি অবহিত করেছি, যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব অক্সিজেন প্লান্ট থাকা প্রয়োজন, এবং আগামীতে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব অক্সিজেন প্লান্ট প্রত্যেকটা ডিভিশনে আমরা বসাবার চেষ্টা করব। এবছরই অক্সিজেন প্লান্টের কাজ শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি মোকাবেলায় অক্সিজেনের চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি করা হচ্ছে ট্যাঙ্ক ভর্তি তরল অক্সিজেন। গেল এক সপ্তাহে বেনাপোল স্থলবন্দর দিয়ে 500 মেট্রিক টন অক্সিজেন আমদানি করা হয়েছে। প্রতি টনের আমদানি মূল্য $165। বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, করোনায় ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সেক্ষেত্রে ভারত অক্সিজেনের স্বল্পতা থাকলেও সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে তরল অক্সিজেন দিচ্ছে ভারত। গেল 13 এপ্রিল থেকে শুরু হয় অক্সিজেন আমদানি। অগ্রাধিকার ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরে এসব অক্সিজেন খালাস করছে কর্তৃপক্ষ। কঠোর লকডাউনের মেয়াদ বাড়লেও ঢাকার সড়ক যেন ধীরে ধীরে আগে ডুবে ফিরছে। প্রতিদিনই বাড়ছে গাড়ির চাপ। চেকপোস্টে পুলিশের জিজ্ঞাসাবাদের কারণে অনেক মোড়ে দেখা যায় লম্বা যানজট। এদিকে লকডাউন উপেক্ষা করেই চলতে দেখা যায় যাত্রীবাহী অনেক সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল। কঠোর লকডাউনের 7ম দিন মঙ্গলবার সকালে কুড়িল বিশ্ব রোড এলাকার চিত্র এটি। পুলিশের চেকপোস্টের কারণে তৈরি হয় যানজটের। গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও ঢাকার সড়কে বেড়েছে ব্যক্তিগত ও জরুরি পণ্য পরিবহন চলাচল। কুড়িল বিশ্ব রোডের মতো নগরীর অনেক সড়কে চেকপোস্টের কারণে তৈরি হয় যানজটের। যদিও কঠোর লকডাউনের শুরুর দিকের চেয়ে এখন অনেকটা ঢিলেঢালা নজরদারি রাজধানীতে।
যারা ঘরে থেকে বের হচ্ছেন তাদের বেশিরভাগই যৌক্তিক কারণ দেখিয়ে পার পেয়েছেন পুলিশের জিজ্ঞাসাবাদ থেকে। মহাখালীয়া গেছিলাম হাসপাতালে, আমার বাচ্চা পাতলা পায়খানা ছিল, 2 দিন ভর্তি ছিলাম। এখন আব্দুল্লাহপুর যাইতেছি, ছুটি দিয়ে দিছে। ভাই রয়েছি ভাই, এটা আমরা অপরাধ, ঠিক আছে, সরকার অমান্য করছে ভাই, না বাইরেও পারি না, ফেটের জ্বালা। আবার যৌক্তিক কারণ না দেখাতে পেরে অনেককেই গুনতে হয়েছে জরিমানা, যদিও ঘর থেকে বের হওয়ার পেছনে দিয়েছেন মানবিক নানা কারণ। যে আমার ঘরের বাজার নাইকা, আমার আব্বু অসুস্থ, আম্মু অসুস্থ, ঘরের ভিতরে দায়িত্ব আমার, কি করবো আমরা বলেন। 1 সপ্তাহ পর আজকে বেরিয়েছি, 2000 টাকা একটা মামলা দিয়ে দিছে অলরেডি। আমি উত্তরে চাকরি করে, ড্রাইভিং চাকরি যাচ্ছি, তাই ওনাকে নিয়ে যাচ্ছি, এই জন্য আমাকে হয়তো স্যারে মামলা করলো। আমার তো কাগজপত্র সব আপডেট। পুলিশ বলছে সড়কে গাড়ির চাপ বেশি থাকায় সবাইকে জিজ্ঞাসাবাদ সম্ভব হচ্ছে না। সরকারের যে নির্দেশনাগুলি আছে এগুলো আমরা পালন করতে পারি, জনগণকে আমরা বোঝাচ্ছি। তো কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় হচ্ছে। হুন্ডায় যাচ্ছে 2 জন, সিগন্যাল দিলে বলে আমরা একই অফিসে কাজ করি, সহকর্মী, বন্ধু, এইভাবে অজুহাত দেয়। প্রকৃতপক্ষে তারা বন্ধুও না, এরা ওই বেআইনিভাবেই যাচ্ছে। কঠোর লকডাউনে মঙ্গলবার সকালের দিকে চেকপোস্টে পুলিশের জিজ্ঞাসাবাদ চোখে পড়লেও বেলা বাড়ার সাথে সাথে তা শিথিল হয়ে আসে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের রাজধানীর পরিস্থিতি জানাতে এবারে বনানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আজ লকডাউন পরিস্থিতি কেমন দেখছেন? সেক্ষেত্রে মুভমেন্ট পাস পর্যবেক্ষণের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন দেখছেন? দেখুন, লকডাউনের সময়সীমা যত বাড়ছে সড়কে পরিবহনের সংখ্যাও কিন্তু বাড়ছে, যদিও গণপরিবহন ছাড়া সবই চলছে সড়কে। সড়কের চিত্র যদি একটু দেখাতে চাই, সেটি বলা চলে গণপরিবহন ছাড়া সড়কে সব ধরনের যান চলছে। ব্যক্তিগত যে পরিবহন রয়েছে, মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা সবই চলছে। আপনি দেখতে পাচ্ছেন সামনে পুলিশের একটি চেকপোস্ট রয়েছে। সেই চেকপোস্টের আসলে সেখানে শুধু কয়েকজন পুলিশের সদস্য দাঁড়ানো আছে, কিন্তু এই যে গাড়ির চাপ, এই চাপের কারণে তারা আসলে প্রত্যেক গাড়িকে জিজ্ঞাসাবাদ, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এই যে কারণ অনুসন্ধান করা, এটি আসলে সম্ভব হয়ে উঠছে না। কারণ যদি এরকম প্রতি গাড়ি বা প্রতি বাহনকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয়, তাহলে এই যানজট কিন্তু অনেক দূর চলে যাবে। গতকালকে আমরা দেখেছিলাম কুড়িল বিশ্ব রোড এলাকাতে 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত যানজট ছড়িয়ে গিয়েছিল, কিন্তু পরে পুলিশ সেই জিজ্ঞাসাবাদ শিথিল করে নিয়ে আসার পরে যান চলাচল বলা চলে অনেকটা স্বাভাবিক হয়ে আসে। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে যে কঠোর লকডাউন আজকে থেকে দ্বিতীয় দফায় আবারও বাড়ছে, এই ঘোষণাতে কিন্তু অনেক অফিস আদালতে আসলে অনেকের সাথে কথা হয়েছে যারা অফিসে আসছেন, কিন্তু এই লকডাউন বাড়লেও তাদের যে অফিসের ছুটি বা অফিস যে বন্ধ রাখা সেটি কিন্তু নেই। কারণ অনেকে তারা পায়ে হেঁটে বা বিভিন্নভাবে ভেঙে ভেঙে আসছেন, আর ভেঙে ভেঙে যারা অফিসে আসছেন তাদের কিন্তু যদি চেকপোস্টে পড়ে তাহলে জরিমানাও গুনতে হচ্ছে। কারণ মুভমেন্ট পাস ছাড়া তারা বের হয়েছেন তাদের অফিসে যাওয়ার জন্য, তাদের কর্মস্থলে যাওয়ার জন্য। এমন প্রেক্ষাপটে পুলিশ বলছে যে আসলে মুভমেন্ট পাস যে আসলে দেখার বিষয়, সেটি তারাও আসলে পুরোপুরিভাবে সঠিকভাবে দেখতে পাচ্ছেন না। কারণ এখানে 18টি শ্রেণী পেশার মানুষের জন্য আসলে লকডাউনে চলাচলের অনুমতি রয়েছে। এই অনুমতি থাকার কারণে এই যে যানবাহন দেখছেন তাদের অধিকাংশই কিন্তু যৌক্তিক কারণ দেখিয়ে পুলিশের যে জিজ্ঞাসাবাদের চৌকি সেটি পার হয়ে যাচ্ছে। এবং গতকালকে দেখেছিলাম এবং আজকেও দেখছি একই চিত্র, বাইকে অর্থাৎ মোটরসাইকেলে যাত্রী পরিবহন, যদিও পুলিশের যদি নজরদারিতে পড়ে যায় তাহলে জরিমানা গুনতে হচ্ছে। কারণ এখানে আমরা যে বিষয়টি দেখছি যে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা এসব যে গণপরিবহন, এসবে যে যাত্রী পরিবহন হচ্ছে, এটি কিন্তু আসলে করোনার সময় নিষেধ রয়েছে। কারণ এই লকডাউন শুরুর বলা চলে আগে থেকেই রাইড শেয়ারিং বন্ধ রয়েছে, কিন্তু রাইড শেয়ারিং বন্ধ থাকলেও যেসব মোটরসাইকেল চালক আছেন তারা এখন ভাড়ায় মূলত যাত্রী পরিবহন করছেন। আর বলা চলে এই অফিস সময়, এখন সকাল 9টা বাজে, এখন অফিস সময়, এই কারণে এখন সড়কে যানবাহনের চাপ একটু বেশি রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে চাপ কিছুটা কমে আসলেও সেটি বলা চলে অনেকটা স্বাভাবিক সময়ের মতোই যান চলাচল রয়েছে সড়কে। লকডাউন পরিস্থিতি জানাতে রাজধানীর বনানী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। করোনায় টানা মৃত্যুর মিছিল বাড়লেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষ। বাজার সহ জনবহুল এলাকায় মাস্ক ছাড়া নির্বিঘ্নে চলাচল করছে রাজধানীর অনেকে। অবশ্য স্বাস্থ্যবিধি মানতে পুলিশের পক্ষ থেকে অভিযান চললেও তাতে খুব বেশি সাড়া দিচ্ছেন না তারা।
মাস্ক পরতে পরতে নাই মনে ব্যথা এসে গেছে সকাল থেকে মাস্ক পরা পকেটে 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 না পিছনে রাখলে মাস্ক তো মুখে পরার জন্য আপনি পিছনে রাখছেন আর বলে কাজ করতেছে মাস্ক পরে আছেন কিন্তু সঠিকভাবে পরা নাই, এতে কতটা স্বাস্থ্য ঝুঁকি আছে বলে মনে করেন? অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি আছে, অনেক সময় কি সমস্যা হলে একটু নামাই দিই আর কি। রাজধানীর মিরপুরের একটি বাজারের চিত্র। মাস্ক পরতে অনীহা এসব মানুষের, অথচ টানা 3 দিন মৃতের সংখ্যা শতাধিক। বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যবিধি না মানায় করোনার সংক্রমণ বাড়ছে, কিন্তু সাধারণ মানুষ করোনার প্রথম ঢেউয়ে যতটা সচেতন ছিল ঠিক ততটাই অসচেতন দ্বিতীয় ঢেউয়ে। স্বাস্থ্যবিধি মানাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চলে। মাস্ক না পরায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়, এছাড়া সতর্ক করা হয় অনেককে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট আমাকে জরিমানা করছে আমরা মাস্ক না পরাতে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা, মাস্কের যথাযথ ব্যবহার করছে কিনা এবং দূরত্ব বজায় রেখে মুভমেন্ট করছে কিনা আর অযথা বাইরে ঘোরাঘুরি করছে কিনা সেই দেখার জন্য আমরা এখন মাঠে আছি। বাজার, জনবহুল স্থান ছাড়াও মিরপুর 1 নম্বরে একটি মসজিদের মুসল্লি ও মসজিদ কমিটির সাথে কথা বলে প্রশাসন। মসজিদে স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানানো হয়। আমার মসজিদে আলহামদুলিল্লাহ উনি যেভাবে বলছেন আমরা ওই নিয়ম পদ্ধতি মেনে চলতেছি। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সংক্রমণ না কমা পর্যন্ত এসব অভিযান চলমান থাকবে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভর্তি শুরুর দ্বিতীয় দিন মঙ্গলবারও গুরুতর রোগী এসেছেন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। প্রাথমিকভাবে সংকটাপন্ন অন্য কোথাও বেড পাচ্ছেন না এমন ব্যক্তিদের ভর্তি নেওয়া হচ্ছে। এদিকে অন্য হাসপাতালে সাধারণ বেড থাকলেও আইসিইউ মিলছে না। সোমবার সকাল থেকে 50টি আইসিইউ সহ 250 বেডে রোগী ভর্তি শুরু করে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল। মঙ্গলবার ঢাকাসহ সারা দেশ থেকে করোনা রোগী আসেন এখানে, আর তাদের বেশিরভাগই অন্য কোথাও বেড পাননি। সকাল 7টার দিকে মিরপুর 12 নম্বর থেকে আমরা কুর্মিটোলা হসপিটালে গিয়েছি। আমার বাবার শ্বাসকষ্ট ছিল বেশি, তো কুর্মিটোলা হসপিটালে সিট না থাকার কারণে তারা আমাদেরকে মহাখালী রেফার করে দিয়েছে। মাদারীপুর সদর হাসপাতাল থেকে আসছি, ওই টিভিতে শোনার পরে যে এখানে উদ্বোধন করছে, আবার এটা শোনার পরে এখানে চলে আসছি। 50টি আইসিইউ সচল, মঙ্গল বুধবারের মধ্যে আরও 30টি প্রস্তুত হবে। এতে সব মিলিয়ে এখানে আইসিইউর সংখ্যা দাঁড়াবে 80টি। যারা বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছেন তারা যেন আমাদের এখানে ইমিডিয়েটলি শিফট না করেন, তাহলে কিন্তু আমরা যারা নতুন আক্রান্ত হচ্ছে এবং যারা কোথাও কোনো সিট পাচ্ছে না তাদের কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমাদের সংকটের সৃষ্টি হবে। এদিকে ঢাকা মেডিকেল ও মুগদা হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমেছে, এতে ফাঁকা আছে সাধারণ বেড। তবে ঢাকার বেশিরভাগ হাসপাতালেই আছে আইসিইউ সংকট। গত 3 দিন কিন্তু আমাদের বেডের ফাঁকার সংখ্যা বেশি, পেশেন্ট ভর্তির সংখ্যা কম। আজকেও গতকালের চাইতে প্রায় 27 জন কম ভর্তি আছে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে যে ফুল হওয়া শুরু হয়েছে এখনো পর্যন্ত ওইটা আসলে আমরা ভ্যাকেন্ট পাচ্ছি না। আইসিইউর ডিমান্ডটা কিন্তু থেকেই গেছে। এখন যে ইয়েটা কমে গেছে সেটা কিন্তু এই লকডাউনের একটা ইফেক্টও আছে। বাইরে থেকে রুগীরা এখন আসছে না, আগে আমাদের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও রুগীরা আসতো এখানে। সব জায়গাতে কিন্তু শয্যা সংখ্যা সরকার বাড়িয়েছে, প্রতিটা হাসপাতালে কিছু না কিছু শয্যা বাড়ানো হয়েছে এবং সক্ষমতা বেড়েছে। এছাড়াও বেসরকারি হাসপাতালগুলো পেশেন্ট নিচ্ছে। তো আমার ধারণা যে যেহেতু অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে, শয্যা তৈরি হয়েছে, সেখানে পেশেন্টরা ডাইলিউট হয়ে যাচ্ছে। তবে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে এখনও সাধারণ বেডের অতিরিক্ত রোগী ভর্তি আছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-19 হাসপাতালে রোগী বাড়ছে। কয়েক হাসপাতাল ঘুরেও আইসিইউ পাননি এমন রোগীরাই মূলত সেখানে ভর্তি হচ্ছেন। আরও জানাতে মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আজ সকালে এই হাসপাতালে রোগীর কি পরিমাণে চাপ দেখছেন এবং যতটুকু আমরা রিপোর্টে দেখতে পেরেছি যে আজকে এবং আগামীকালের মধ্যে আরও নতুন কিছু আইসিইউ যোগ হওয়ার কথা রয়েছে, এ ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ঠিকই বলেছেন, রাজধানী সহ সারা দেশ থেকে কিন্তু এই কোভিড হাসপাতালে আসা শুরু করেছে রোগী। ঠিক সকালবেলা থেকে দেখছি প্রচণ্ড ভিড় এই কোভিড ডেডিকেটেড হাসপাতালে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি, যারা রোগীর স্বজন যারা আছেন, রোগী নিয়ে আসছেন, তারা সেই হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন, ভিতরে তাদের যে স্বজন রোগী আছেন তাদেরকে ভিতরে পাঠিয়ে দিয়ে। এছাড়া অ্যাম্বুলেন্স আমি দেখেছি সকাল থেকে 2-3টি এসেছে তাদের স্বজনদের নিয়ে, এবং বেশ জটিল অবস্থায় তাদের নিয়ে আসা হয়েছে। যে কথাটি বলছিলেন যে 30টি আইসিইউ আরও বাড়তি হচ্ছে, এই
তথ্যটি গতকালকে আমাদেরকে এই হাসপাতালে পরিচালক দিয়েছিলেন যে সেটি হয়তো 1-2 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। ঠিক 11:30টার সময় হাসপাতাল পরিচালক একটি ব্রিফিং করবেন সংবাদকর্মীদের উদ্দেশ্যে, তখন হয়তো আরও বিস্তারিত জানিতে পারবো যে বাড়তি যে 30টি আইসিইউ রেডি হওয়ার কথা সেটি প্রস্তুত কিনা। যদি এই 30টি হয়ে যায় তাহলে কিন্তু মোট 80টি আইসিইউ এই হাসপাতালে প্রস্তুত হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে যে রাজধানীতে যে আইসিইউর একটা সংকট চলছে বা এই হাসপাতাল সেই হাসপাতাল থেকে ঘুরে আইসিইউ পাচ্ছে না, সেইটার কিন্তু এক ধরনের সুরাহা অনেকটাই হবে। এবং আমি যতটুকু জানি এই পর্যন্ত এখানে এখন পর্যন্ত ভর্তি আছে আইসিইউতে 20 জন, অর্থাৎ এই রোগীগুলো অন্য কোথাও হাসপাতালে যখন আইসিইউ পাচ্ছিল না তখন তারা এই হাসপাতাল আসার পর তারা আইসিইউ পেয়েছে। এছাড়া অন্যান্য সংকটাপন্ন রোগী যাদের অক্সিজেন দরকার কিংবা হচ্ছে অক্সিজেনের জন্য অন্য হাসপাতালের জায়গা হচ্ছে না, তারাও কিন্তু এই হাসপাতালে সেই জায়গা করে নিচ্ছে। বিশেষ করে রাজধানীর যে পার্শ্ববর্তী জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে এখানকার রোগীরা আসছেন। একটা বিষয় সেটি হচ্ছে যে তথ্যটি জানিয়ে রাখতে চাই যে গত 2-3 দিন থেকে কিন্তু রাজধানীর অন্যান্য যে হাসপাতাল আছে সেই হাসপাতালে সাধারণ শয্যা খালি আছে, কিন্তু উল্লেখযোগ্য বা উল্লেখ করার মতো যে বিষয়টি সেটি হচ্ছে যে আইসিইউ কিন্তু প্রায় সব হাসপাতালেই ভর্তি, অর্থাৎ আইসিইউ ফাঁকা নেই। মাত্র 2-3টা হাসপাতালে আইসিইউ খালি আছে, এছাড়া সব হাসপাতালেই আইসিইউ একটা সংকট চলছে। সুতরাং যদি এখন যে 50টি এই হাসপাতাল আছে আরও 30টি হয়ে গেলে 80টি আইসিইউ যখন হয়ে যাবে তখন কোভিড যারা জটিল রোগী আছে তাদেরকে চিকিৎসা দেওয়া কিন্তু অনেকটাই সহজ হয়ে আসবে বলেই মনে হচ্ছে। তো এই ছিল সর্বশেষ এখান থেকে। মহাখালীর ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত মৃত্যুর রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় দেশটিতে 2,94,000 রোগী শনাক্ত হয়েছে, নতুন করে প্রাণ গেছে 2020 জনের। এদিকে বিশ্বে একদিনে করোনায় প্রায় 14,000 মানুষের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত 8,24,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো 30,57,000 আর আক্রান্তের সংখ্যা 14,35,00,000-এর বেশি। বিশ্বে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, প্রায় 3,500 নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 3,78,000-এর বেশি। আরও 73,000 সংক্রমণ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 1,40,00,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনের তুলনায় বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। মঙ্গলবার প্রাণ গেছে 874 জনের, একদিন আগে সংখ্যা ছিল 500। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। এমন পরিস্থিতিতে লকডাউনের পথে হাঁটতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবেলায় লকডাউনকে শেষ উপায় হিসেবে ব্যবহার করতে রাজ্যগুলোর প্রতি আহ্বান জানান তিনি। করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার এক সপ্তাহের লকডাউন শুরু হয় দিল্লিতে। আবার লকডাউন ঘোষণা করা হবে কিনা তা নিয়ে বুধবার সিদ্ধান্ত নিতে পারে মহারাষ্ট্র। अगर हमने अभी लॉकडाउन नहीं लगाया तो कहीं ऐसा ना हो कि बड़ी त्रासदी हो जाए। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে লকডাউনে যাওয়ার ক্ষেত্রে রাজ্যগুলোকে নিরুৎসাহিত করেন তিনি। फिर ये कोरोना की दूसरी वेव, করোনার দ্বিতীয় ঢেউ তুফানের মতো আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে ধৈর্য ধরে এগোতে হবে। দেশকে লকডাউন থেকে বাঁচাতে হবে। রাজ্যগুলোকে অনুরোধ করব তারা যেন করোনার বিরুদ্ধে কেবল শেষ উপায় হিসেবে লকডাউন প্রয়োগ করে। করোনার টিকা উদ্ভাবনে বিজ্ঞানীদের এবং চিকিৎসক ও প্রথম সারির করোনা যোদ্ধাদের ভূমিকারও প্রশংসা করেন মোদী। সেই সঙ্গে পর্যাপ্ত অক্সিজেন, টিকা ও হাসপাতাল শয্যা নিশ্চিতের আশ্বাস দেন। কেন্দ্র সরকার, রাজ্য সরকারে করোনা রোগীর অক্সিজেনের প্রয়োজন নিশ্চিতে কাজ করছে কেন্দ্র, রাজ্য ও বেসরকারি সেক্টর। অক্সিজেন উৎপাদনেরও কাজ চলছে। জরুরতমন্দ কো অক্সিজেন মিলে। করোনা সংক্রমণ মোকাবিলায় গত বছর 24 মার্চ মধ্যরাত থেকে লকডাউনে যায় ভারত। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ আরো যা থাকছে। করোনার ক্ষতি পোষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 মাসের সেমিস্টার, 8 মাসে সেশন শেষের পরিকল্পনা, ইতিবাচক বলছেন শিক্ষার্থীরা। রাজধানীতে লকডাউন অমান্য করে ফুটপাতে অবাধে ইফতার বিক্রি, হোটেলে খাবার বিক্রিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গত বছর করোনাকালে আলোচিত 2 দুর্নীতি মামলা তদন্ত শেষ পর্যায়ে। লকডাউন শেষ হলে রিজেন্টের মালিক মোহাম্মদ শাহেদ ও
জেএমআই এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেবে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা শারমিনের বিরুদ্ধে অনুসন্ধান থেমে আছে। গত বছর জুলাইয়ে করোনার ভুয়া টেস্ট করার অভিযোগ ওঠে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে। আরও অভিযোগ আছে হাসপাতালটির মালিক মোহাম্মদ শাহেদের আদেশেই টেস্ট না করে করোনার রিপোর্ট দেয়া হয়েছে। এইসব অভিযোগে 15 জুলাই শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। এরপর অনুসন্ধান শেষে 3 কোটি 34 লাখ টাকা আত্মসাতের অভিযোগে 23 সেপ্টেম্বর শাহেদ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলার তদন্ত কাজ প্রায় শেষ। ইনভেস্টিগেশন মোটামুটি শেষ পর্যায়ে। এখন যদি নিয়মিত অফিস আদালত খুলে আমার মনে হয় ইনভেস্টিগেশন শেষ করে চার্জশিট দেওয়া শুধু সময়ের ব্যাপার। নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম ও পিপিই N95 এর প্যাকেটে নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগে 29 সেপ্টেম্বর জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন। এসব অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে। আব্দুর রাজ্জাক সাহেব জামিন পেয়েছেন হাইকোর্ট ডিভিশন থেকে। ওনার জামিনকে আদেশটাকে আমরা চ্যালেঞ্জ করে অ্যাপেলেট ডিভিশন গিয়েছি, সেটা শোনার জন্য পেন্ডিং। আর বিচারিক আদালতে যারা জামিন পেয়েছেন তাদের বিরুদ্ধে আমরা ডিভিশন করছি। এছাড়া করোনাকালে বিভিন্ন জেলায় ক্ষমতার অপব্যবহার করে ত্রাণ চুরির অভিযোগে অর্ধশতাধিক মামলা করেছে দুদক, যার প্রায় সবগুলোই বিচারাধীন আছে। গম চুরি, চাল চুরি, ভোজ্য তেল চুরি, এই ধরনের কিছু মামলা, কিছু পাবলিক সার্ভেন্ট যারা ইউপি চেয়ারম্যান মেম্বার তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে ওগুলো বেশ কয়েকটা মামলা চার্জশিট হয়েছে, ওগুলি ট্রায়ালে অলরেডি গেছে। আর জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা শারমিনের বিরুদ্ধে অনুসন্ধান করে 2টি জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের খোঁজ পেয়েছিল দুদক, কিন্তু বর্তমানে এ অনুসন্ধান অনেকটাই থেমে আছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের তুলনায় ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJDM জাহিদ হোসেন। মঙ্গলবার রাত 10টার দিকে করোনা আক্রান্ত বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজায় যান ব্যক্তিগত চিকিৎসক দলের 2 সদস্য JDM জাহিদ হোসেন ও ডাক্তার আল মামুন। 1 ঘন্টা পর বাসা থেকে বের হয়ে জাহিদ হোসেন জানান বর্তমানে খালেদা জিয়ার জ্বর নেই, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে। 14তম দিন পার হলে চিকিৎসক দলের সিদ্ধান্ত অনুযায়ী আবারও তাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। গত 11 এপ্রিল করোনা শনাক্ত হয় খালেদা জিয়ার। স্বাভাবিক টেম্পারেচার যেটা মানুষের থাকা উচিত সেটা আছে। ওনার শ্বাস প্রশ্বাস আলহামদুলিল্লাহ স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন খুবই ভালো আছে এবং ওনার খাবার রুচি পূর্বের ন্যায় আছে। আবার ওনার কখনোই আপনার কাশি বা গলা ব্যথা এরকম সিমটম উপসর্গগুলো ছিল না, সেটি এখনও নাই এবং উনি অন্য দিনের চেয়ে আজকে অনেকটা ভালো বোধ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু আজ। এর আগে এক বিজ্ঞপ্তিতে 5 এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধের কথা জানিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে ঢাকা থেকে চীনে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমতিও দিয়েছে তারা। কারণ হিসাবে উন্নয়ন প্রকল্পে চীনা নাগরিকদের কাজ করার কথা জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ বিমান, US বাংলা, চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন এয়ারলাইন্স চীনে ফ্লাইট পরিচালনা করবে। এ নিয়ে 6 দেশের সঙ্গে ফ্লাইট চালু হচ্ছে। রাজধানীতে খোলা জায়গায় ইফতারি বিক্রির কারণে করোনা সংক্রমণ নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। কঠোর লকডাউনের 7ম দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ফুটপাতে ইফতার বিক্রি হয় অবাধে। এমনকি দোকানগুলোতে খাবার বিক্রিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলছে কঠোর লকডাউন। জীবন ও জীবিকা দুই সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে ইফতার বাজার নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। ক্রেতা বিক্রেতা কেউই তোয়াক্কা করছেন না করোনার স্বাস্থ্যবিধি। রাজধানীতে এবার ইফতারের দোকান কম খুলেছে। এছাড়া ফুটপাতে ইফতার বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে অনেকেই সাজিয়েছেন পসরা। বিক্রেতার মুখে নেই মাস্ক। আমরা আসলে কেউ বলার মতো কোনো নাই, আসলে আমরা খুব তাড়াহুড়া করি আর কি। আগের তুলনায় 5 ভাগের 1 ভাগ এখন বেচা কিনে হয়। আগে 10,000 টাকা বেচা কিনে করলে এখন 2,000 টাকা বেচা কিনে করি। ইফতারের দোকানে যখন আমরা কিনতে আসি তখন সেই পরিবেশ থাকে না এবং সেই পরিবেশে ওখানে যারা ব্যবসা করে তারাও বজায় রাখে না।
শুধু খোলা জায়গাতেই নয়, হোটেল রেস্তোরাঁগুলোতেও ইফতার বিক্রিকে ঘিরে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। যদি না বসতে দিত দোকান তাহলে কেউ আসতো না, এখন ওনারা বিক্রি করে বিদায় আমাদের আসতে হয়। সামাজিক দূরত্ব নিশ্চিত তো হচ্ছেই না, আমরা আরও নিজেরা মিলে সামাজিক দূরত্বটাকে ক্লোজ করে দিচ্ছি। এখানে আসলে তেমন সম্ভব না, সামাজিক দূরত্ব সবাই ভিড় হয়ে যাচ্ছে। কঠোর লকডাউনের বিধিনিষেধ অনুযায়ী রেস্তোরাঁ বা খোলা জায়গায় খাবার খাওয়া যাবে না, খাবার কিনে বাসায় নিয়ে যেতে হবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ক্ষতি পোষাতে 4 মাসের সেমিস্টার এবং 8 মাসে এক সেশন শেষ করার পরিকল্পনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা, আর শিক্ষকেরা বলছেন তারা সে অনুযায়ী প্রস্তুতি নেবেন। করোনার কারণে গত বছরের 18 মার্চ থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্ষতি পোষাতে বন্ধের কিছুদিন পর থেকে অনলাইন ক্লাস শুরু করলেও নানা কারণে এর বাইরে রয়ে গেছেন অনেক শিক্ষার্থী। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এই অবস্থা কাটাতে সমন্বিত পরিকল্পনা নিয়ে এখন থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এগোতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন ঝুলে থাকা পরীক্ষা দ্রুত শেষ করতে হবে, সেই সঙ্গে সেশন জট দূর করতে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি নেয়ারও আহ্বান তাদের। আমরা যেহেতু একটি লম্বা সেশন জটের মধ্যে পড়ে গিয়েছি, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেশন জট কমানোর জন্য যে ধরনের নিয়ম প্রবর্তন করা প্রয়োজন, সেটি সেমিস্টারের সময়সীমা কমিয়ে নিয়ে আসা, পাঠ্যক্রম কমিয়ে নিয়ে আসা, পরীক্ষাগুলো দ্রুততার সঙ্গে নিয়ে আসা, সেটি অবশ্যই করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে খোলার পরপরই পরীক্ষা নেওয়া শুরু হবে, সেই সঙ্গে 6 মাসের সেমিস্টার 4 মাসে শেষ করা হবে। যেসব বিভাগ বছর ভিত্তিক সেশনে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে তাদের সেশন 12 মাস থেকে 8 মাস করা হবে, সেই সঙ্গে ছুটি একদম কমিয়ে ফেলা হবে। খোলার পরপরই আমরা সেই পরীক্ষাগুলো আমরা নিব। এভাবে আমরা সেশন খোলার পরপরই পরীক্ষা নিয়ে আমরা ফলাফল অল্প সময়ের ভেতরে আমরা ঘোষণা করারও অল্প সময়ের ভিতরে ছাত্রদের ফলাফল দেওয়ার আমাদের প্রস্তুতি রয়েছে। শিক্ষকরা বলছেন এই সিদ্ধান্ত নেওয়া হলে করোনার ক্ষতি কিছুটা কাটানো সম্ভব হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে সেই অনুযায়ী রুটিন করা হবে। আমি এটার পক্ষে আমি মনে করি যে এটা অবশ্যই ভালো উদ্যোগ, এবং এটা করলে ছাত্ররা উপকৃত হবে, তাদের সেশন জটও কমে যাবে, এবং কি তারা আমার মনে হয় যে সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলবে সেই সময়ের মধ্যে আমরা অনেক দূর কাভার করতে পারবো বলে মনে করি। আগামী 17 মে থেকে আবাসিক হল এবং 23 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন লেগে অন্তিম গ্রুপের ডাইং কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আরিফিন জানান, রাত 1:45টায় ফতুল্লা থানার কুতুবাইল কাঠেরপুর এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে পুরো ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে কারখানাটির 2টি ডাইং মেশিন ও বিপুল পরিমাণ কাপড় পুড়ে গেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। দ্রুত আমাদের পাঁচটা ইউনিট আমরা দ্রুত এখানে আমরা পাঠানোর পরে আমরা আগুনটাকে অল্প সময়ের ভিতরে আগুনটাকে আমরা কন্ট্রোল করতে এবং বিতর্ক পিছু ছাড়ছে না চট্টগ্রামের বাঁশখালীতে এস আলমের কয়লা বিদ্যুৎ প্রকল্পটি ঘিরে ভূমি অধিগ্রহণ থেকে লেগে আছে নানা সংঘাত, আর তাতে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত 12 জনের। বিশাল এই প্রকল্পকে ঘিরে বারবার এমন প্রাণহানির পেছনে কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। 2016 সালের এপ্রিলে ভূমি অধিগ্রহণ আর পরিবেশ নিয়ে প্রথমেই স্থানীয়দের বিরোধিতার মুখে পড়ে বাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্প। বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটির ব্যানারে স্থানীয়রা আন্দোলন শুরু করলে সে বছরের 6 এপ্রিল পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান 6 গ্রামবাসী। 2017 সালে প্রকল্পের ভূমি অধিগ্রহণের টাকা নিয়ে বিরোধে মারা যান একজন। স্থানীয়দের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলী। তার দাবি, আন্দোলনের কারণেই প্রকল্পে নেওয়া হয় বেশ কিছু সংস্কার কার্যক্রম। তখন তো এখানে ডিপ টিউবওয়েল বসানোর কথা ছিল, এখন ডিপ টিউবওয়েল বসাচ্ছে না। এখন বেরিবাঁধের বাইরে আপনারা দেখছেন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে, আপনার সাগরের লোনা পানিকে মিঠা পানি করে প্রজেক্টে ব্যবহার করে আবার গরম পানি এগুলো আবার সাগরে ফেলে দেওয়া হবে। এখন পর্যন্ত এই প্রকল্পের কাজ হয়েছে 80%। আবারও রক্তাক্ত প্রকল্প এলাকা। এবার শ্রমিকদের বিক্ষোভ আর ভাঙচুরের মুখে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান 5 জন, আহত হয় 3 পুলিশ সহ অন্তত 19 জন। চুক্তির আওতার মধ্যে এটা আছে যে এটা শ্রমিকগুলো তারাই নিয়োগ দিবে এবং বেতন ভাতা ওদের সুবিধাদি সব চাইনিজরাই দিবে, এবং অ্যাকর্ডিংলি এভাবেই চলতেছিল।
আর বাঙালি শ্রমিকরা এতদিন পর্যন্ত সব ঠিক ছিল, এখন তারা বিভিন্ন ধরনের কিছু অযৌক্তিক দাবি নিয়ে চাইনিজদের কাছে হাজির হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন প্রাণহানির পেছনে পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষের দায় সবচেয়ে বেশি। যারা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে সেই কর্তৃপক্ষীয় ব্যক্তিবর্গদের সজাগ হওয়া উচিত ছিল, শ্রমিকদের ব্যাপারে অবশ্যই সেনসিটিভ হওয়া উচিত ছিল, কিন্তু এ থেকে বোঝা যাচ্ছে যে তারা তাদের বিষয়গুলো এতই তারা কনসার্ন নয়। আগামীতে প্রকল্প এলাকায় এই ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রশাসনিক উদ্যোগেই সেখানে একটা মিটিং হয়েছে এবং সেখানে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভবিষ্যতে আমরা এই পথেই চেষ্টা করব যে এখানকার যে সমস্যাগুলো আছে সেভাবে সমাধান করার জন্য। 1320 মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রে এসালম গ্রুপের বিনিয়োগ 70%, বাকি 30% বিনিয়োগ করেছে চীনা প্রতিষ্ঠান সেপকো 3। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহিংসতা হেফাজত নেতা মামুনুল হকের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিতে চায় সংস্থাটি। এদিকে পুলিশ বলছে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঠে নামিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলে পাঁয়তারা করেছিলেন মামুনুল। রোববার দুপুরে মোহাম্মদপুর থানার একটি নাশকতা মামলায় গ্রেপ্তার হন হেফাজত নেতা মামুনুল হক। সোমবার জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সোমবারই হেফাজতের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় হওয়া 23 মামলার তদন্ত ভার পায় সিআইডি। এর মধ্যে নারায়ণগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলার তদন্ত করতে গিয়ে নাশকতায় মামুনুল হকের সম্পৃক্ততা পেয়েছে সংস্থাটি। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাওয়া হবে বলে জানান সিআইডি প্রধান। আমরা ওনার ইনভলভমেন্ট পেয়েছি, ইতিমধ্যেই পেয়েছি। আমরা অপেক্ষা করছি, এখন একটা কেস রিমান্ডে আছে, এটা শেষ হওয়ার পরপরই আমরা ওনাকে রিমান্ডে আমরা নিয়ে আসবো। আমরা দেখেছি আমাদের এই কেসেও আমরা ইনভলভমেন্ট পেয়েছি আমরা প্রাথমিকভাবে। এছাড়া গত মার্চের শেষ সপ্তাহ থেকে মোদি বিরোধী আন্দোলনের নামে যারা দেশের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ করেছে তাদের ইন্ধনদাতা নির্দেশদাতাদের আইনের আওতায় আনা হবে। এখানে যে কাজগুলো হয়েছে এটা সম্পূর্ণ এটা আমাদের আইন বিরোধী কাজ হয়েছে, এটা আনকনস্টিটিউশনাল হয়েছে এবং আনলফুল হয়েছে। সো আমরা এই মামলা 23টা মামলা অলরেডি আমরা নিয়েছি এবং আমরা তদন্ত শুরু করে দিয়েছি। আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করব যত দ্রুত সময়ের মধ্যে আস্তে আস্তে মামলাগুলো তদন্ত শেষ করে আমরা চেষ্টা করব যে যারা এইসব আনলফুল কাজ করেছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য। এদিকে পুলিশ বলছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করে রাজনৈতিক পথ নিতে চেয়েছিলেন মামুনুল। তার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের যে কওমি মাদ্রাসার ধর্মীভীরু যে মুসলিম বা ছোট ছোট বাচ্চাদেরকে যেন তেন প্রকারের প্রভোগ করে তার যে একটা উচ্চ বিলাস রাজনীতি পথ খায়েশ করা বা রাজনীতি পথ দখল করা বা ক্ষমতায় যাওয়া, এটাই ছিল তার মূল উদ্দেশ্য। ইসলামকে পুঁজি করে রাষ্ট্র ক্ষমতায় থাকাই মামুনুলের মূল লক্ষ্য ছিল বলে জানায় পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতের তাণ্ডবে বিএনপি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর জাহাঙ্গীর কবির নানক বলেছেন হেফাজতের প্রতি দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই। মঙ্গলবার সকালে সরকারি বাসভবন থেকে এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে হেফাজতের তাণ্ডব নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দাবি করেন কোনো দল বা আলেমোলামা দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা তাণ্ডব লীলায় সরাসরি জড়িত, বাড়িঘরে হামলা ও আগুন দিয়েছে, তাদের ভিডিও দেখে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সময় ক্ষতি হতেই থাকবে। হেফাজতের তাণ্ডব বিএনপির পৃষ্ঠপোষকতায় হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন এসব সহিংসতায় বিএনপি জড়িত। বিএনপি মহাসচিবের গত কয়েকদিনের কথাবার্তা শুনলে মনে হয় হেফাজতে ইসলামের সাম্প্রতিক যে তাণ্ডব লীলা তার শুধু তারা পৃষ্ঠপোষকই নয়, বরং এইসব ঘটনা সহিংস ঘটনায় তারা জড়িত ছিল। হেফাজতের এই তাণ্ডবে আপনারা তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, এটা সবাই জানে। অপরদিকে মঙ্গলবার দুপুরে রাজধানীর কলাবাগানে স্বেচ্ছাসেবক লীগের এক অনুষ্ঠানে সাম্প্রতিক বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে হেফাজত নিয়ে দলের কঠোর অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিএনপির সাধারণ সম্পাদক বলে সরকার ক্র্যাকডাউন চালাচ্ছে, সরকার ক্র্যাকডাউন চালাচ্ছে না। আপনি ফখরুল ইসলাম, আপনি আপনার দল মরালি ব্রেকডাউন হয়ে গিয়েছেন। সেই কারণেই আপনাদের কাছে সব মনে হয় যেন আপনারা ক্র্যাকডাউনে পতিত হয়েছেন। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত ছিল
তাদেরকে রেহাই দেওয়া হবে না। হেফাজতের বিষয়ে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এ আওয়ামী লীগ নেতা। অপশক্তিতে পরিণত হয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উভয় সংকটে পড়েছেন গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায়ীরা। লকডাউন চলায় দোকান খুলতে পারছেন না, আবার পোশাক কারখানা চালু থাকায় পণ্য সরবরাহে চাপ দিচ্ছেন শিল্প মালিকারা। এ অবস্থায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পণ্য সরবরাহের চেষ্টা করছেন ব্যবসায়ীরা। রাজধানীর সদরঘাটের চিত্তরঞ্জন এভিনিউ, রাস্তার দুপাশে বড় বড় শপিং মল ও মার্কেট ঘিরে মানুষের জটলা, অথচ লকডাউনে এত ভিড় থাকার কথা না। মার্কেটের সামনে ভিড় করা মানুষগুলোর বেশিরভাগই ব্যবসায়ী ও দোকানের কর্মচারী। কিছুক্ষণ পরপরই খুলছে মার্কেটের গেট, বের করা হচ্ছে মালামাল। ব্যবসায়ীরা জানান, এই সড়কের মার্কেটগুলোতে গার্মেন্টস অ্যাক্সেসরিজের দোকানই বেশি। কারখানা খোলা থাকায় তারা পণ্য সরবরাহে বাধ্য হচ্ছেন। কাস্টমার আমাদেরকে ফোন দেয়, গার্মেন্টস থেকে ফোন দেয়, যেই মালটা লাগবে ওইটা লাগবে, কাজ আমাদের শিপমেন্ট কাছে আসছে, আগামীকাল শিপমেন্ট, মাল যদি না পাঠান, যদি আমাদের শিপমেন্ট ক্যান্সেল হয় দায়িত্ব আপনার থাকবে। সরকার যেটা আদেশ করবে সেটা আমাদের নাগরিক হিসাবে মানতে হবে, কিন্তু সরকারেরও আমাদের ব্যবসায়ীদের সমস্যাগুলো অবশ্যই দেখতে হবে। কথা হয় পণ্য কিনতে আসা বিভিন্ন গার্মেন্টসের প্রতিনিধিদের সাথেও। তারা জানান, মার্কেট বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। গার্মেন্টস খোলা, গার্মেন্টস আমার চলতেছে, কিন্তু আমরা যে লোকাল এক্সপোর্টগুলো দিতাম সেটা তো এখন হচ্ছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট বন্ধ, আশেপাশে সবগুলো মার্কেটে তো বন্ধ। মার্কেট বন্ধ, এখন আমি ট্রাই করতেছি, এটা তো এক্সপোর্ট তো করতেই হবে, ট্রাই করতেছি, হন্যে হয়ে ঘুরছি। এদিকে দোকান বন্ধ থাকায় চরম ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, দ্রুত দোকান খুলে দেয়া না হলে কর্মচারীদের বেতন ভাতাও বকেয়া হয়ে যাবে। একটা দোকানের ভাড়া দিতে হয় মাসে 50 থেকে 60,000 টাকা, সেখানে গোডাউন ভাড়া আছে 20,000 টাকা। আমাদের অর্থনৈতিক অবস্থা সেই আগের মতোই, গতবারের মতোই। গতবারও করোনা আমরা এরকমই ছিলাম, ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারি নাই, করতে পারি নাই। ব্যবসা টিকিয়ে রাখতে সীমিত পরিসরে দোকান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এবার মুকুল এসেছে মাত্র 20 ভাগ গাছে। তবে কৃষি বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে লিচু গাছে কাঙ্ক্ষিত মুকুল আসেনি। ঈশ্বরদী উপজেলার ছলিমপুর, মানিকনগর, জয়নগর সহ বিভিন্ন গ্রামেই চোখে পড়বে সারি সারি লিচুর বাগান। এই অঞ্চলের লিচুর কদর রয়েছে সারা দেশেই। প্রতি বছর এই সময় লিচুর গাছগুলো মুকুলে ভরে থাকলেও এবারের চিত্র ভিন্ন। অনেক গাছেই আসেনি মুকুল। এ অবস্থায় উৎপাদন খরচ না ওঠায় লোকসানের আশঙ্কায় চাষিরা। লিচুর পারে আমাদের আয়, লিচুর পারে আমরা চলি সংসার। এখন এবারকার বছর আবহাওয়া খারাপ, লিচু আসে নাই। 1 একর জমির ভিতরে গতবার 5 লাখ টাকা বেচেছিলাম, এবার 1 লাখ টাকা বেচতে পারবো কিনা সন্দেহ আছে। এক একটা বাগানে শতকরা 20% আছে, 80% বাদ হয়ে গেছে। প্রতি বছর লিচুর মুকুল আসার সময়ই বাগান কিনে নেন পাইকাররা। তবে এবার তেমন না হয় হতাশার সুর তাদের কণ্ঠেও। প্রত্যেক বছর আমরা মোটামুটি 18-20 লক্ষ লিচু কিনি। এবছরে লিচু সংকটের কারণে অনেক জায়গায় ঘুরে ফিরে মোটামুটি 10-12 লক্ষ লিচু কিনেছি। দেশে দেশে ঘুরতেছি, লিচু নাই, খুব সীমিত লিচু। লিচু গাছে মুকুল না আসার কারণ হিসেবে বৈরী আবহাওয়াকে দায়ী করছে কৃষি বিভাগ। জলবায়ু জনিত কারণে এই প্রবলেমটা হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে এখানে ওই ধরনের আমাদের পরীক্ষা বা ওই ধরনের কাজ করার কোনো স্কোপ নাই। তারপরে আমি এখানকার যে কৃষি গবেষণার বিজ্ঞানীরা আছে তাদেরকে নিয়ে বিষয়টা আমরা অবগত করেছি, তারা এই বিষয়টি গবেষণা করছে। চলতি বছর ঈশ্বরদীতে 3100 হেক্টর জমিতে 20,000 মেট্রিক টন লিচুর ফলন আশা করা হলেও যুক্তরাষ্ট্রের শ্বাসরোধে জর্জ ফ্লয়েড হত্যা মামলা রায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাউফিনের বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রমাণিত হয়েছে। দেশটির ইতিহাসে প্রথম কোনো শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হলো। এ রায়কে বর্ণবাদ বিরোধী বড় অর্জন আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 2020 সালের 25 মে 17 বছরের ডার্নেলা ফ্রেজারের ধারণকৃত একটি ভিডিও তোলপাড় করে দেয় গোটা বিশ্বকে। মানুষের মুখে মুখে ফিরতে থাকে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে জর্জ ফ্লয়েডের বলা আই কান্ট ব্রিথ বাক্যটি। প্রতিবাদের স্লোগানেও পরিণত হয় এটি। ফ্লয়েড হত্যা মামলার রায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভিডিওটি।
যেখানে সাবেক পুলিশ কর্মকর্তা চাউভিনের ঔদ্ধত্য আর ফ্লয়েডের বাঁচার আকুতি স্পষ্ট প্রকাশ পায়। ডার্নেলা সহ ৪৫ প্রত্যক্ষদর্শী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চাউভিনকে দোষী সাব্যস্ত করে রায় দেয় ১২ সদস্যের জুরি বোর্ড। মিনিয়াপলিস পুলিশ প্রধান বলেন, চাউভিন দায়িত্বের নামে যা করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগ এমন প্রশিক্ষণ দেয় না। এই রায়ে স্বস্তি জানিয়েছে ফ্লয়েডের পরিবার। এই ঘটনাকে বর্ণবাদ বিরোধী বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র জুড়ে যে বর্ণবাদ ছড়িয়ে পড়েছে জর্জ ফ্লয়েড হত্যার ঘটনা তারই প্রমাণ। বিচার ব্যবস্থার পক্ষপাতে ফ্লয়েডের শেষ সময়ের মতো কষ্ট, দমবন্ধ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের প্রত্যেক কৃষ্ণাঙ্গ প্রতিদিন অনুভব করেন। এ রায়ের মধ্য দিয়ে তাদের ন্যায় বিচার পাওয়ার পথ সুগম হল। মার্কিন পুলিশ বিভাগের সংস্কারে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। চাউভিনের বিরুদ্ধে আনা ৩টি অভিযোগই প্রমাণিত হয়েছে, ফলে ৪০ বছরের সাজা হতে পারে তার। সাজা ঘোষণার আগ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাকে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যান্ডিতে আজ শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট মিশন। সকাল 10:30টায় মাঠে গড়াবে ম্যাচ। ক্রিকেটের 3 ফরম্যাটের মধ্যে সাদা পোশাকেই সবচেয়ে দুর্বল বাংলাদেশ। তারপরও টেস্ট অধিনায়ক মুমিনুল হকের বিশ্বাস, মাঠে সেরাটা দিতে পারলে জয় পাওয়া সম্ভব। জানিয়েছেন পেসারদের প্রাধান্য দিয়ে সাজানো হবে একাদশ। অভিনব এক ঘটনা ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরুর 19 ঘন্টা আগে ঘোষণা করা হয়েছে টেস্ট স্কোয়াড। 21 জনের 6 ক্রিকেটারকে বাইরে রেখে বেছে নেওয়া হয়েছে 15 জনের দল। 9 ব্যাটসম্যান, 4 পেসার আর 2 স্পিনার আছেন দলে। ব্যাটিংয়ে মুমিনুল, লিটন, মুশফিক, তামিম, মিঠুন, শান্ত, সাদমান, সাইফ আর ইয়াসির। নতুন মুখ একটা, পেসার শরীফুল, সঙ্গে রাহি, তাসকিন আর এবাদত। আর স্পিন জুটি তাইজুল মিরাজ। বড্ড কঠিন সময়ে এই 15 থেকে 11 জন নামবেন সাদা পোশাকের পরীক্ষায়। অথচ অধিনায়কের সংবাদ সম্মেলনের শুরুটা হলো সাকিব প্রসঙ্গ দিয়ে। অবশ্যই আমরা সাকিবকে মিস করব, সে দলের সেরা ক্রিকেটার। তবে আমি বিশ্বাস করি তার ঘাটতি পূরণে অন্যরা সক্ষম। মঙ্গলবার দুপুর 2টায় অধিনায়ক যখন সংবাদ সম্মেলন করছেন তখনও ঘোষণা হয়নি প্রথম টেস্টের স্কোয়াড। মুমিনুলের বলা 17 জনের স্কোয়াড 1 ঘন্টা ব্যবধানে হয়ে গেল 15 জনের। তবে একটা বিষয় পরিষ্কার করেছেন তিনি, একাদশ গড়া হবে পেসারদের প্রাধান্য দিয়ে। আধিক্যটা একটু কম হবে না, কোনোভাবেই কম হবে না আশা করি। আর জিনিসটা পেস বোলিং কম্বিনেশনের দিকে বেশি যাবে। ক্রিকেট মাঠে বাংলাদেশের সাম্প্রতিক ফর্মও ভালো না। টেস্টের অবস্থা আরও বেহাল। লঙ্কানদের বিপক্ষে 20 দেখায় 1 জয়ের বিপরীতে হার 16টি। এবার দ্বিতীয় সেই জয়ের খোঁজে মুমিনুলের দল। ক্রিকেট আপনি ফার্স্ট বলতে কিছুই নেই যে আগে কি হয়েছে এগুলো চিন্তা ভাবনা করে হলো আপনি। তো আপনি সামনে যদি আপনার আমাদের প্রসেস ঠিক থাকে, আমরা পার্টিকুলার ডেতে প্রসেস 5 দিনের খেলা, 5 দিনে যদি আমরা ভালো প্রসেস নিয়ে খেলতে পারি তা আমরা হয়তো জয় নিয়ে বেরোতে পারবো ইনশাল্লাহ। 2019-এর পর টেস্টে শ্রীলঙ্কার ফর্ম আহামরি নয়, তাই নিজেদের মাঠে তারা সুযোগ নিতে চাইবে। অন্যদিকে শ্রীলঙ্কার পরিচিত কন্ডিশন বাড়তি সাহস যোগাচ্ছে টাইগারদের। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বাইরে বাংলাদেশের পরিসংখ্যান একেবারে নাজুক। বোলিং অ্যাটাক নিষ্প্রভ, কালে ভদ্রায় নেওয়া গেছে প্রতিপক্ষের 20 উইকেট। সাকিব মুস্তাফিজের অভাব চিন্তার কারণ, শঙ্কার মাঝেও সম্ভাবনা আছে শ্রীলঙ্কার সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো নয়। সাবেকদের মত, লঙ্কানদের হারানোর বড় সুযোগ টাইগারদের সামনে। বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ ধরা হচ্ছে সুবর্ণ সুযোগ হিসেবে। র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে থাকলেও 2019 সালের পর বড় দলের বিপক্ষে মাত্র 1 জয় লঙ্কানদের। বাংলাদেশও ঘরের মাঠে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরেছে। দেশের বাইরের বাজে পরিসংখ্যানও চোখ রাঙাচ্ছে টাইগারদের। অ্যাওয়ে সিরিজের সবশেষ জয়টা এসেছে প্রায় 4 বছর আগে এই লঙ্কানদের বিপক্ষেই। তার আগে 2013-তে জিম্বাবুয়েতে। দেশের বাইরে গেলে যেন টেস্ট খেলা ভুলে যান মুমিনুল, লিটনরা। সবশেষ 9 অ্যাওয়ে ম্যাচে সবগুলোতেই বড় হার। টেস্ট জিততে হলে দরকার প্রতিপক্ষের 20 উইকেট, যে কাজটা টেস্ট ইতিহাসে বাংলাদেশের বোলাররা দেশের বাইরে করতে পেরেছে মাত্র 5 বার। দলের সেরা শক্তি স্পিনাররাও জ্বলে উঠতে ব্যর্থ দেশের বাইরে।
সাকিব মুস্তাফিজের না থাকা দলকে মানসিকভাবে পিছিয়ে রাখছে। সাকিবের অভাব মিরাজ তাইজুল কতটা পূরণ করতে পারবেন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সাকিব এবং মুস্তাফিজ দুইজন প্রমিনেন্ট প্লেয়ার ছাড়াই তারা মাঠে নামবে, একটু হয়তো বা আন্ডার স্ট্রেংথ হলেও হতে পারে। 7টা ফাস্ট বোলারদেরকে নিয়ে গেছে। টেস্ট ম্যাচে কয়টা খেলাবে দেখার বিষয়। তবে আমার মনে হয় যে বাংলাদেশের দিকে হয়তো বা টেস্ট ম্যাচে ফাস্ট বোলারদের উপরেই নির্ভর করবে। শঙ্কার মাঝে যতটুকু সম্ভাবনা সেটা দুই দলের শক্তির বিচারে। হেরাতের অবসরের পর আস্থা রাখার মতো স্পিনার পায়নি লঙ্কানরা। ওদের ব্যাটসম্যানদেরও আছে ধারাবাহিকতার অভাব। স্পিনারদেরকে নেগোশিয়েট করে সেটা ইট উইল বি আ বিগ টেস্ট ফর বাংলাদেশ। আমার মনে হয় যে একটা ভালো টেস্ট ম্যাচ আমরা হয়তো বা দেখবো। দুই দল যেটা নাকি খুব বেশি অভিজ্ঞ না হলেও অলমোস্ট ইকুয়াল স্ট্রেংথ দুইটা দলের মধ্যে খেলা হবে। করোনা মহামারীর মধ্যে দেশের বাইরে প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা সফর করে আসায় এই অভিজ্ঞতাতেও এগিয়ে শ্রীলঙ্কা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবশেষে টনক নড়ল ইংলিশ প্রিমিয়ার লিগের 6 বড় দলের। সমর্থকদের 2 দিনব্যাপী আন্দোলনের পর ইউরোপিয়ান সুপার লিগ থেকে সরে এসেছে লিভারপুল, ম্যান সিটি, ম্যান ইউনাইটেড, টটেনহ্যাম, চেলসি ও আর্সেনাল। বিতর্কিত লিগে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছে ইংলিশ ক্লাবগুলো। সমর্থকরাই দলের প্রাণ। শত বছরের ঐতিহ্য তৈরি হয়েছে যে মাটিতে, তার সাথে বেইমানি করতে পারেনি ইংলিশ ক্লাবগুলো। সরে এসেছে সুপার লিগ থেকে। বড় 6 ক্লাব না থাকলে সংকটের মুখে পড়ত ইংলিশ লিগ। রং হারাতো আবহমান কাল ধরে চলে আসা ফুটবল প্রতিযোগিতা। প্রথমে সরে আসার ইঙ্গিত দিয়েছিল চেলসি। এরপর ম্যানচেস্টার সিটি সবার আগে আনুষ্ঠানিকভাবে সুপার লিগ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেয়। একে একে লিভারপুল, আর্সেনাল সহ বাকি 6 ক্লাবও অংশ না নেয়ার সিদ্ধান্ত জানায়। সুপার লিগে অংশ নেওয়ার হঠকারী সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মাঝে উদ্বেগ তৈরি করায় ক্ষমা চেয়েছে ইংলিশ ক্লাবগুলো। সমর্থক সহ সরকার ও দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থার পরামর্শক্রমেই মত বদলেছে 6 বড় দল। আমরা কোনোভাবেই ইউরোপিয়ান সুপার লিগ সমর্থন করি না। এটা সমর্থক কিংবা ফুটবলের স্বার্থ রক্ষার্থে তৈরি হয়নি। এই লিগ বিচ্ছিন্নতা তৈরি করছে। ক্লাবে ক্লাবে যদি স্বাভাবিক প্রতিযোগিতা না হয়, ভক্তদের উদ্দীপনা যদি নষ্ট করে দেয়, তবে কিভাবে ফুটবল চলতে পারে? প্রতিযোগিতার মূলনীতি তারা মানছে না। 12টি বড় দল শুরুতে জড়িয়েছিল ইউরোপিয়ান সুপার লিগে। এর অর্ধেকই যখন নাম প্রত্যাহার করে নিল, তখন শঙ্কার মুখে সুপার লিগ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে পয়েন্ট হারালো চেলসি। স্টামফোর্ড ব্রিজে গোলশূন্য ড্র করে থমাস টুখেলের দল। তবে ড্র করে চতুর্থ অবস্থান ধরে রেখেছে দ্য ব্লুজ। ব্রাইটনের বিপক্ষে পুরো সময় বল দখল, আক্রমণে এগিয়ে ছিল চেলসি। তারপরও সমতায় শেষ হয় ম্যাচ। জয় না পেলেও সমর্থকদের জন্য খুশির খবর ছিল সুপার লিগ থেকে চেলসির সরে আসা। বুন্দেসলিগা নিজেদের মাঠে লেভারকুজেনের বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের শুরুতে বায়ার্নকে এগিয়ে দেন ফরওয়ার্ড ম্যাক্সিম চুপো। এরপর 13 মিনিটে লিড দ্বিগুণ করেন জশুয়া কিমিচ। ব্যবধান কমানোর সুযোগ তৈরি করেও গোল দিতে ব্যর্থ হয় লিভারকুজেন। এই জয়ে শিরোপা লড়াইয়ের দৌড়ে আরও এগিয়ে গেল হ্যান্সি ফ্লিকের দল। এই ছিল সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।